This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিনে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যেমনই অভিযোগ করছে তৃণমূলের সাসপেন্ডেড ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তীর কথাতেও। আইন কলেজ নিয়ে অনেক অভিযোগ করেছে, সাধারণ ছাত্রছাত্রীরাও অভিযোগ করেছে। তারপরেও কিভাবে কলেজে দাপাদাপি মনোজিতের, ইউনিটে না থেকেও কিভাবে সংগঠন দেখছে তৃণমূল। দায়ভার ঝেড়ে ফেলা যাবে না, দলের নজরদারির অভাবেই মনোজিতদের এত বারবারন্ত। কেন যোগ্যতায় নেই কিন্তু মনোজিৎকে কলেজে চাকরি দেওয়া হলো, প্রশ্ন তুলেছেন এই প্রান্তিক চক্রবর্তী। আমি ল কলেজ সম্বন্ধে অনেক কমপ্লেন করেছিলাম, কিন্তু আবার বেশি কমপ্লেন করলে হয়ে যায় হচ্ছে কমপ্লেন কিড, রাজনীতি কম বোঝে। তা আজকে শুনতে হয়েছে আমাকে ব্যঙ্গ মনোজিৎ মিশ্র, তার এগেনস্টে আমি নই, সাধারণ ছাত্রছাত্রীরা একাধিক কমপ্লেন দিয়েছে এবং এই কমপ্লেন কিন্তু দিনের পর দিন এক একটা অ্যাক্টিভিটির জন্য দেওয়া হয়েছে। আমি এই প্রশ্নটা করি, তারপরেও মনোজিৎ মিশ্র কিভাবে দাপাচ্ছে, কেন দাপালো, কেন কলেজে ঢুকলো, সেই ইউনিটে নেই, অথচ তৃণমূলের সংগঠনটা সেই দেখছে। আমরা দাবি করছি আসলে দায়ভার ঝেড়ে ফেলা যায় না, ভুলকে ভুল বলতে হবে। আমি ঘরে থেকে ঘরকে পরিষ্কার করতে চাই। যাদের দলের তরফ থেকে এই মধ্যমপন্থী নেতারা যারা ভাবছে তারাই সর্বে সর্বা, তারা এই সমস্যাটা করে ফেলছে, কারণ প্রপার মনিটরিংয়ের অভাব। রাজ্য থেকেই বা কে দেখতো, বা মনোজিৎ দাপাদাপি। দেখুন, এর পাশাপাশি আরো তো বেশ কিছু প্রশ্ন উঠছে যে প্রায় 8 বছর ধরে ছাত্র সংসদগুলোই তো নেই রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী বলার পরেও কলেজে হয়নি ছাত্র সংসদ নির্বাচন। কোন স্বার্থ রক্ষায় বন্ধ রাখা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় ভোট না হলেও দিনের পর দিন কেন সক্রিয় ইউনিয়ন রুম? ভর্তিতে কেন ছড়ে ঘোরায় রাজ্যের শাসক দলের দাদারা? এত অভিযোগের পরেও কেন প্রাক্তনীদের দাপাদাপিতে রাশ টানা হয়নি? ওয়েলফেয়ার কমিটির নামে কিভাবে চলছে এই মৌরসিপাট্টা? সব জেনেও বিকাশ ভবন কেন চুপ? এই ঘটনাগুলোর পর এই একাধিক প্রশ্ন ওঠে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখবো। কসবা গণধর্ষণ কাণ্ড তদন্তভার হাতে নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। কসবা কাণ্ডে তদন্তভার হাতে নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। আর শুধুমাত্র তাই নয়, আদালতে খোদ পুলিশই বলছে যে এই গণধর্ষণ কাণ্ডে যে ধৃত মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী। এমনকি এই মনোজিৎকে যদি জামিন দেয়া হয়, বিরোধিতা করে পুলিশের তরফ থেকে এবং বলা যে মনোজিৎ যদি জামিন পায় তাহলে তদন্তকে প্রভাবিত করতে পারে। সিজার রয়েছেন আমাদের সঙ্গে, সিজার মণ্ডল রয়েছেন আমাদের চিফ রিপোর্টার। আমি একবার সিজারের কাছে চলে যাবো। সিজার, দুটো বিষয়, এক, এই তদন্তভার এবার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে চলে গেল, এবং দুই, আদালতে পুলিশ নিজেই জামিনের বিরোধিতা করছে, বলছে যে এই মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী, যদি এই মনোজিৎ জামিন পায় তাহলে তদন্ত প্রভাবিত করবে, যে সেটা শুধু নয় তার সঙ্গে সাক্ষীদেরকেও ভয় দেখাতে পারে। একদম, এবং সেই জায়গায় পুলিশের গতকাল আদালতে পুলিশের তরফ থেকে যে রিমান্ড লেটার দেওয়া হয়েছে সেখানে মনোজিৎ সহ বাকিদের জামিনের বিরোধিতা করা হয়েছে এবং মনোজিৎ সম্পর্কে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে মনোজিৎ অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তিনি অত্যন্ত প্রভাবশালী এবং তিনি যদি কোনোভাবে জামিন পান তাহলে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারেন, প্রভাবিত করতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন এবং তথ্য প্রমাণ সেগুলোকে কিন্তু নষ্ট করতে পারেন। অর্থাৎ কোথাও মনোজিৎ মিশ্র রাজনৈতিকভাবে প্রভাবশালী সেটা পুলিশ আদালতের কাছে মেনে নিল, এবং সেই সঙ্গে সঙ্গে কোথাও দেখা যাচ্ছে এর আগেও আমরা ঠিক একই জায়গা থেকে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে দেখেছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিকে তাদের জামিনের বিরোধিতার ক্ষেত্রে এই শব্দটাই ব্যবহার করেছে। অর্থাৎ মনোজিৎ মিশ্র কোথাও সেই ব্র্যাকেটে ঢুকে পড়ল এবং সেই জায়গা থেকে গত এত বছর ধরে তার বিরুদ্ধে যে পরপর অভিযোগ জমা পড়েছে, তারপরও তার যে কিছু হয়নি, সেটা যে রাজনৈতিক প্রভাবে সেটা ইতিমধ্যেই প্রমাণিত এবং সেটা কার্যত মেনে নিল পুলিশ নিজেও। সিজার, শুধুমাত্র তাই না, একটু আগে যেটা বলছিলাম যে ইতিমধ্যে এই কাণ্ড অর্থাৎ কসবা গণধর্ষণ কাণ্ড লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে চলে গিয়েছে, তাহলে এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এটাই তো তার প্রমাণ। একদমই, কারণ এই ধরনের অত্যন্ত একটা সেন্সিটিভ মামলা, যেখানে কলেজের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এতটা প্রভাবের যে কথা পুলিশ ইতিমধ্যেই আদালতকে জানাচ্ছে, সেই ধরনের মামলার তদন্ত অনেক বেশি এক্সপার্টাইজ টিমের করার কথা এবং সেই রীতি মেনেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একদম সুনির্দিষ্ট যে বিভাগ রয়েছে যারা এই ধরনের তদন্তের কাজই করেন, সেই বিভাগকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কসবা থানার 281 নম্বর
নম্বর যে এফআইআর, এই এফআইআরটি সেটা তারা গ্রহণ করছে এবং পরবর্তী তদন্ত তারা কসবা থানার হাত থেকে নিয়ে নিচ্ছে এবং পরবর্তী তদন্ত সেটা গোয়েন্দা বিভাগই করবে। ধন্যবাদ সিজার। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, দুটো বিষয়, এক, এই যে কসবা গণধর্ষণ কাণ্ড সেটার এবার তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ, এবং দ্বিতীয়ত আদালতে পুলিশ কার্যত যে স্বীকারই করে নিল যে মনোজিৎ মিশ্র এতটাই প্রভাবশালী যে সে জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারে। এ আবার মেনে নেওয়ার মতন কি আছে, তো সবাই জানে। প্রভাবশালী না হলে 10খানা 11খানা মামলায় অভিযুক্ত থাকার পর সে রাস্তায় ঘুরে বেড়ায় কি করে? ভাইপোর সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করার পর পুলিশকে আদালতে দাঁড়িয়ে বলতে লাগে না যে এই লোকটা প্রভাবশালী। এই লোকটা প্রভাবশালী সেটা আলাদা করে আদালতের সামনে বলতে লাগে না। এতগুলো ঘটনার পরও সেই লোকটা ওই যে কলেজ ভাঙচুর করে সেই কলেজে চাকরি পায়, তারপর আর বলতে লাগে না যে সেই লোকটার ক্ষমতা, সেই লোকটার প্রভাব, সেই লোকটার প্রতিপত্তি কতটা। এগুলো বিরাট কিছু বলার মতন বিষয় নয়, এটা একটা সাধারণ বিষয়, আমরা সবাই জানি। হ্যাঁ, ওরা পার্থ চ্যাটার্জিকে প্রভাবশালী মানতে চায় না অনেক সময়, হ্যাঁ, কিন্তু ওরা আজকে দাঁড়িয়ে মনোজিৎকে প্রভাবশালী মেনে নিয়েছে। এটা বেশ আনন্দের খবর আর। ধন্যবাদ সজল বাবু।